বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই করোনা সতর্কতা, একটি বিশেষ অনুষ্ঠান। আমরা সাধারণত সোমবার দিন করোনা সতর্কতা অনুষ্ঠান করি, মঙ্গলবার দিন মনের ঠিকানা, কিন্তু এই মুহূর্তে কোথাও যেন একটা সংশয়ের আঁচ দেখা দিয়েছে আমাদের মনের মধ্যে, যেখানে দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষ হিসেবে নিজেকে যদি পরিগণিত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বের একটা আতঙ্ক এই মুহূর্তে আবারও করোনার একটা নতুন ভেরিয়েন্ট, তার নাম হচ্ছে ওমিক্রন। যদিও ভারতবর্ষে এখনও ওমিক্রন সেভাবে থাবা ফেলেনি, তবে আমরা কতটা সতর্ক থাকতে পারি, কতটা আশঙ্কিত বা হতে পারি, আশঙ্কার কি আদৌ কোনো কারণ আছে, বা একে আমরা একে আমি আটকাবোটা কী করে, এই সমস্ত প্রশ্ন যখন আমাদেরকে জড়িয়ে ধরছে, সেই সময় আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর রাজদীপ সাহাকে। অনেক অনেক স্বাগত। এবং আজকে ডক্টর সাহার কাছ থেকে আমরা বিশদে জানব। প্রথম কথাই, ওমিক্রন আতঙ্ক এই মুহূর্তে রয়েছে, কিন্তু আমরা মূলত সাউথ আফ্রিকাতে এর যা বেড়ে যাওয়া দেখছি, সেই তুলনায় ইন্ডিয়া বা অন্যান্য দেশে পরিসংখ্যাটা ঠিক এতটা নয়। ভারতবর্ষে এই ওমিক্রনে কি হতে পারে, ইম্প্যাক্ট কি তৈরি হতে পারে? দেখুন, এটাও একটা ভাইরাসের মিউটেশন। এতদিন অনেক মিউটেশন দেখেছি, ডেল্টা প্লাস। ডেল্টার থেকে একটা ভ্যারিয়েশন এসছে ওমিক্রন। এটা ক্লেম করছে বিজ্ঞানীরা যে এই ভাইরাসটা যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে হাই ট্রান্সমিসিবিলিটি। এই দিক দিয়ে ভয় যে একজনের থেকে অনেকজনে ছড়ে যাচ্ছে। এটা বলা হচ্ছে যে ডেল্টার থেকে 5 গুণ বেশি এর ট্রান্সমিশন ক্যাপাসিটি। কিন্তু এই যদি সিভিয়ারিটি দেখি, ডিজিজ করার প্রবণতাটা সেটা কিন্তু অনেক কম, মানে কমপ্লিকেশনটা অনেক কম সেক্ষেত্রে। তাই জন্য আমরা বলছি যে হয়ে যাওয়ার পরে যে কমপ্লিকেশন যেটা ডেল্টাতে বেশি ছিল, সেটা এখনও পর্যন্ত যারা অ্যাফেক্টেড হয়েছে ওমিক্রন, এমনকি আজকেও দেখলাম নিউজের যে ফার্স্ট যে ওমিক্রনের যে সাপার্ট হয়েছে, সে কিন্তু ভালোভাবে বাড়ি ফিরে এসছে। সুতরাং আমরা এটা আশাবাদী, এখনও পর্যন্ত কোনো ডেথ রিপোর্ট নেই এই ওমিক্রনের জায়গায়। সাউথ আফ্রিকা, বাইরে অনেক দেশে অনেক জায়গায় অনেক হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে একটা জিনিস খুব ভালো হচ্ছে, প্রথম দিক থেকে কিন্তু এই যে এয়ারলাইন্সের যেটা প্রবলেম যেটা হয়েছে, আমরা যে প্রত্যেকটা জায়গায় সেন্টার খুলে দেওয়া হয়েছে। আগত যারা আসে বিদেশ থেকে তাদের পিসিআর টেস্টিং করা হচ্ছে। যদি পিসিআর টেস্টিংয়ে পজিটিভ পাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা চলে যাচ্ছে জিনোম সিকোয়েন্সিং এর। সুতরাং এই যে অ্যাপ্রোচটা, এটা কিন্তু খুব ভালো প্রথম দিন থেকে নেওয়া হচ্ছে বলে এখনও পর্যন্ত আমাদের যে ভারতবর্ষ কিন্তু কেসটা কম। আর তার সঙ্গে সঙ্গে আমরা আগেও বলেছি যে সচেতনতা বাড়াতে হবে। আর হচ্ছে কি, এখনও পর্যন্ত স্টিল যেটা এখনও আজকে পর্যন্ত, দ্যাট ইজ যেটা দেখলাম 49 কেসেস হয়েছে ইন্ডিয়াতে টোটাল এখনও পর্যন্ত, এত কোটি জনসংখ্যাতে। আর এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গলে এখন নেই, 0। সুতরাং আমাদের রাজ্য কিন্তু দিক থেকে অনেকটা এগিয়ে, যে এই ওমিক্রনটাকে আমাদের এখানে আসতে দেবো না। তাই জন্য আমরা বলছি যে ওমিক্রনের অতটা ভয় পাওয়ার কিছু নেই। শুধু আমি বলছি না, বাইরের যারা সায়েন্টিস্ট, বড় যারা বিজ্ঞানীরা, তারা এটা নিয়ে যারা কাজ করছে, তারাও বলেছে যে ওমিক্রনটা হয়তো নতুন ভ্যারিয়েন্ট, মিউটেশন হচ্ছে। যে কোনো ভাইরাস চাইবে বাঁচতে, কিন্তু মিউটেশন করে এটা একটা আরএনএ ভাইরাস, তো আরএনএ ভাইরাসের মিউটেশন বেশি হয় ডিএনএ ভাইরাসের থেকে। সুতরাং আরএনএ ভাইরাস যেহেতু মিউটেশন করবে, এমন একটা সময় আসে মিউটেশন করতে এই যে এখন প্যান্ডেমিক হচ্ছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমাদের প্রতি বছর এই 1 বছর 1.5 বছর পর মিউটেশনটা দেখে যেতে হচ্ছে। আমরা আর চাইছি এরপরে যেন আর না দেখি। তাই জন্যই হচ্ছে আমরা বারবার বলছি যে একটাই কথা, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি ঠিকঠাক করে মেনে চলতে পারি। এইখানে না অনেকগুলো প্রশ্ন আসে ডক্টর সাহা। যেমন ধরুন, সাউথ আফ্রিকাতে এর বহরটা বেড়ে গেছে, তার কারণ টিকাকরণ ওখানে হয়নি বললেই চলে। আমি যেটুকু দেখছিলাম পরিসংখ্যানে, যে সাউথ আফ্রিকাতে কোনো ন্যূনতম টিকাকরণ বা কোভিড প্রোটোকলের ন্যূনতম ব্যবহার বিধি তারা সেখানে পালন করেনি, প্রথমত। দ্বিতীয় কথা, পাশ্চাত্যের যে দেশগুলো, যেগুলো করোনার টিকাকরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু মাস্ক ফ্রি অ্যানাউন্সমেন্ট করেছিল, আবার কিন্তু তাদেরকে মাস্কে ফিরে আসতে হচ্ছে। এখানেই কি ভারতবর্ষ এগিয়ে রয়েছে? যেহেতু ভারতবর্ষ এখনও মাস্ক ফ্রি করেনি, হয়তো আগামী 2 বছর ভারতবর্ষ মাস্ক ফ্রি হয়তো করবেও না, তো এটা কতটা পজিটিভ সাইন? এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। যখন দেখুন এই 2000 যেটা এখন চলছে 21, যখন লাস্ট আমাদের এপ্রিল মার্চ মাসে একটা ওয়েবটা আসলো, তখনই কিন্তু বলা হয়েছিল যে যদি আপনারা 2টো ভ্যাকসিন নিয়েও থাকেন, মাস্ক পরাটা, স্যানিটাইজার ইউজটা বন্ধ করবেন না। এটা কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল ওই সময়টা। সুতরাং এই সময় যে আমরা ইন্ডিয়ানরা যারা আছি, তার সঙ্গে ওয়েস্টবেঙ্গল যারা, সবাই এটা ভালো করে মেনে চলেছি। আর এখনও পর্যন্ত আমাদের ভ্যাকসিনেশনটা অনেক হয়ে গেছে,
ইউনিভার্সাল আমাদের যে ভ্যাকসিনেশনটা চলছে, এমনকি যে বুস্টার ডোজে সেটাও কথা ভাবা হচ্ছে হবে কি হবে না পরবর্তীকালে, যে সেটাও যদি চলে আসে, যদি বুস্টার ডোজের ইমপ্লিকেশনটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আরও এগিয়ে থাকবে আমরা। আর এটা যেটা আপনি যেটা বললেন, অবশ্যই পাশ্চাত্য দেশে ভ্যাকসিনেশনের একটা প্রবলেম, আর তার সঙ্গে সঙ্গে নো মাস্ক এই ব্যাপারটা তারা এই প্রথাটা চালু করে দিচ্ছে বলে হয়তো আজ এটা দেখতে হচ্ছে। আর এটা অনেকেও ভাবছে এটা এরপরে এটা থার্ড ওয়েভ নিয়ে আসবে না অন্যান্য জায়গায়, সেটাও অনেকে ভাবছে। সুতরাং এই একটা দিকে বলতে পারি যে মিউটেশন সবসময় খারাপ নয়, কিছু কিছু মিউটেশন হয়তো ভালো হয়। এই মিউটেশন যেটা এসছে সেটা ট্রান্সমিশন ক্যাপাসিটিটা হয়তো বেশি, কিন্তু সিভিরিটিটা কম। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি ধরুন প্রথম যেটা করোনা আমরা পাই, তাতে করোনা বলেছিল যে করোনা যার হচ্ছে তার ভেতরে অর্গানের বয়সটা অনেক বাড়িয়ে দিচ্ছে, কার্যক্ষমতাটা কমে যাচ্ছে। ধরুন একবার লাংসে যদি হয়ে গেল, লাংস যার করোনা হয়ে গেল তার লাংসের ক্যাপাসিটি কমে যাচ্ছে, বয়সটা লাংসের বেড়ে যাচ্ছে, বা আরও অনেক রকমের কমপ্লিকেশনস দেখা দিচ্ছে। কিন্তু যেটা ডেল্টার ক্ষেত্রে আমরা শুনলাম, যে আমরা পরে দেখলাম ডেল্টার ক্ষেত্রে তো আরও মারাত্মক হচ্ছে সাইটোকাইন স্ট্রম বা এই জাতীয়। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে আপনারা যারা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত, আপনারা বলছেন এর প্রকোপটা অনেক কম, কিন্তু এর ছড়িয়ে পড়ার ক্ষমতাটা অনেক বেশি। এবার জেনেছি আমাদের যেটা ডেল্টা যেটা আছে, এখনও আমরা কিন্তু বলবো এই যে এত ইনফেকশন হচ্ছে, এখনও কিন্তু ডেল্টার প্রকোপটা কিন্তু কমেনি। সুতরাং আমরা ভাবছি শুধু ওই ওমিক্রন ওমাইক্রন নিয়ে ভাবছি, কিন্তু ডেল্টাটাও ভুললে চলবে না। এখনও পর্যন্ত কেস কিন্তু ডেল্টাতেই পজিটিভ আসছে, তাদের কমপ্লিকেশন হচ্ছে, এখনও হসপিটাল ভর্তি হচ্ছে পেশেন্ট। সুতরাং এর পাশাপাশি ওমিক্রন না ভেবে তার সঙ্গে সঙ্গে আমরা যদি ডেল্টা নিয়েও ভাবি, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর এটা বলছে এবার দুটোর মধ্যে সাইন সিমটমসের কি একটা ব্যাপার, যেটা আপনি আমি একটা প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে ডেল্টা হলে কি উপসর্গ, ওমিক্রন হলে কি আপনি উপসর্গ? বলছিলেন যে নর্মাল ডেল্টাতে যেটা হয় জ্বর, কাশি, সেখান থেকে নাকে গন্ধ চলে যাওয়া, খুসখুসে কাশি হওয়া, তারপরে কমপ্লিকেশন শুরু হয়ে যাওয়া। কিন্তু এটা যেটা দেখতে পাওয়া যায় অক্সিজেন লেভেল কমে যাওয়া, অক্সিজেন লেভেল কমে যাওয়া, শ্বাসকষ্ট, সেখান থেকে কমপ্লিকেশন। একটা কথা কমপ্লিকেশনটা বলে দিলাম আমি, যে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, শর্ট করে হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন আমাদের সেই O2 লেভেল দেখানোর জন্য মেশিনগুলো ইউজ করা হচ্ছিল ওই সময়টা। কিন্তু এইটা যেটা যারা সাউথ আফ্রিকাতে যেটা হয়েছে, যারা পেশেন্ট এই ওমিক্রনে ভুগেছে, তাদের ক্ষেত্রে একটি উপসর্গ ছিল বেশি, জ্বর অতটা ছিল না, সারা গায়ে ব্যথা, একটু হালকা কাশি আর প্রলং উইকনেস। এই যে ওমাইক্রনটার একটি ব্যাপার, এটা কিন্তু ইমিউন সিস্টেমটাকে ইভেট করতে পারে, মানে ইনট্যাক্ট ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে। এটা একটা পজিটিভ, একটাই ওমিক্রনের একটা যে নিউ ভ্যারিয়েশনটা আসছে, এটার একটা ব্যাপার। সুতরাং এই যে আপনি মতো কোশ্চেনটা করলেন যে আগে ধরুন কারো হয়ে গেছে কোভিড-19, তারা কি ওমাইক্রন হতে পারে? হতে পারে। আবার যেহেতু এটা ইমিউন সিস্টেম নষ্ট করে দিচ্ছে, নিউভাবে আবার আসতে পারে। এই জন্যে আমরা বলবো, যদি একবার কারো কোভিড হয়েও থাকে বা ভ্যাকসিনেশন নিয়েও থাকেন, স্টিল নাও এখন আপনার ওই মাস্ক পরাটা, স্যানিটাইজার ইউজটা করতে হবে। আর অবশ্যই যেটা আপনি বলেন ভ্যাকসিনেশন শুড বি 100% এই দুটো ডোজ নিতেই হবে, যতদিন না পর্যন্ত বুস্টার ডোজের আমাদের নির্দেশিকাটা আসে। এই যে ওমিক্রন, এটা বলা হচ্ছিল যে এর আগে যখন আমরা ডেল্টা পেলাম, মানে করোনার পরে সেকেন্ড ওয়েভে ডেল্টা পেলাম, তখন বলা হয়েছিল যে এরপরে যে থার্ড ওয়েভটা আসবে সেটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক একটা প্যান্ডেমিক তৈরি করবে। তো এখন ওমিক্রনের যে চরিত্র আপনারা দেখছেন, তাতে কি এই ভয়টা পেতে পারি আমরা? আচ্ছা, প্রথমে বলা হয়েছিল যে বাচ্চাদের এফেক্টেড বেশি হবে, কিন্তু ভাবুন তারপরে কিছুদিন পর আরেকটা বলা হলো যে নিউ স্ট্রেনটা যদি আসে থার্ড ওয়েভে, সেটা 10% কেসে চিলড্রেনদের হবে, 90% যে বাদ বাকি তাদের কারা হবে? যাদের ফার্স্ট ডোজ একটা নিয়েছে, একটা ডোজ নেওয়া হয়নি, আর 3 নম্বর হচ্ছে যাদের কোনো ডোজই নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে এফেক্টেড হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম আমরা কিন্তু রিপোর্টের পাইনি। এই ওমিক্রন আমরা আমাদের টিকাকরণটা কিন্তু খুব দ্রুত হয়েছে, টিকাকরণটা দ্রুত হয়েছে, এটা একটা ব্যাপার, সেই জন্য অনেকটাই ওভারকাম করতে পেরেছি। আর এই ব্যাপারটা ওমাইক্রনে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিন্তু আসেনি যে বাচ্চাদের বেশি হবে কি বড়দের বেশি হবে। ইন জেনারেল এখনও পর্যন্ত এই ভাইরাসটা নিয়ে রিসার্চ চলছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি তাজনগর শ্যামপুর হাওড়া থেকে বলছি, হাওড়া চক্রবর্তী। কি চক্রবর্তী? বলছি আমি আমার জীবিকা পূজা অর্চনা, এবার আমার দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তো আমি কলকাতা শহরে যে পূজা করতে যাই, আমাকে কি মাস্ক পরে পূজা করতে হবে? হ্যাঁ, দুটো আমার ভ্যাকসিন হয়ে গেছে, আমার বয়স এখন 42 বছর। ঠিক আছে, সঙ্গে থাকুন। এখন আমরা বারবারই বলছি যে দুটো ডোজ নেওয়ার পরেও ভ্যাকসিনেশন, স্যানিটাইজার ইউজ করা মাস্ট, আর ডিস্টেন্সটা মেনটেন করা 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন মাস্ক পরাটা অসম্ভব হয়ে যায়, যেমন ধরুন পুজো করার সময় মন্ত্র উচ্চারণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধোঁয়াটা উঠছে, সেক্ষেত্রে অনেক সময় এই যদি মাস্ক পরে থেকে ওই সময়টা অনেক সময় পেশেন্টকে এটাকে প্রোটেক্ট করে, যে ধুনোর যে গন্ধটা সেখান থেকে কিন্তু নাকে যায় না, তো লাংসটা আমার বাঁচে। সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই সময়টা মাস্কটা পরে থাকলে ভালো। আর তার সঙ্গে সঙ্গে
যে সমস্ত কন্ডিশন আপনি মাস্কটা এড়াতে পারছেন না, যেমন মন্ত্র পড়ার সময় বা এমন কিছু কন্ডিশন আপনি অনেক দূরে আছেন, আপনার থেকে যারা অঞ্জলি দিচ্ছে একটু দূরে দূরে আছে, সেক্ষেত্রে আপনি মাস্ক ছেড়ে বলতে পারেন, যেটা আমার 1 মিটার থেকে 2 মিটার দূরে আছেন। তাছাড়া আমরা বলবো এই সমস্ত কন্ডিশনে যেখানে মনে হচ্ছে যে ধোঁয়া উঠছে বা কোনো অকেশনাল ডিজিজ বা লোকের সামনে আছেন বা কেউ কাশছে, হাঁচি দিচ্ছে বা কাশি হচ্ছে কোনো বাড়ির ফ্যামিলি মেম্বারের, বা দেখতে পাচ্ছেন ভিতরে কেউ একজন পজিটিভ কোনো বা এরকম কাশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো মাস্কটা ওই সময় পরে থাকুন। আমরা আজকে রয়েছি, ডক্টর রাজদীপ সাহা রয়েছেন, ওমিক্রন নিয়ে করোনা সতর্কতা অনুষ্ঠান। করোনা আমাদের কাছে নতুন শব্দ। 2020 আগে, এটা 2019 ডিসেম্বর আগে আর কি, আমরা কেউ করোনা শব্দটা জানতাম না। 2019 আমাদের একটা ছোট ছোট জানা যে চীনে কিছু একটা জ্বর হচ্ছে, মানুষ ভালো থাকছে না। কিন্তু এত দ্রুত, মানে 2019 ডিসেম্বর থেকে 2020 মার্চ 23 এই এত দ্রুত, মানে অল্প সময়ের মধ্যে এটা যেভাবে স্প্রেড করে গেল এবং যেভাবে ভারতবর্ষে এফেক্ট করলো, মানুষ তো মারা গেলেন, বহু মানুষ তার পরিজনকে হারালেন, কিন্তু মানুষের মানসিক স্বাস্থ্যটা কিন্তু অনেক তাড়াতাড়ি ভেঙে পড়লো এতে। কারণ যে সমস্ত মানুষের, কারণ প্রত্যেকটা মানুষ, যিনি লক্ষপতি, যিনি কোটিপতি এবং যিনি একদম কর্পদকহীন, প্রত্যেকেই কিন্তু এফেক্টেড হয়েছেন এই করোনাতে। সমস্ত ব্যবসায়ীরা এফেক্টেড হয়েছেন, সমস্ত চাকুরিজীবীরা এফেক্টেড হয়েছেন, সমস্ত স্টুডেন্টরা এফেক্টেড হয়েছে। কিন্তু আমার বিষয় হচ্ছে যে একে তো ভয় পেলে চলবে না, আমাদের কাজ করতে হবে। কিন্তু মানুষ আজকাল না, যেটা হচ্ছে ডক্টর সাহা, যে খুব ডিয়ার ডেভিল। আমি বহু মানুষকে দেখেছি মুখে মাস্ক নেই কেন, ও কী আর হবে, ও একটু জ্বর তো হবে। এটা কতটা সর্বনাশ ডেকে আনতে চলেছে। এটা দেখুন, যদি অনেক সময় কি হয়, যে লোকটা বলছে যে আমার কিছু হবে না, সে হয়তো 2টো ভ্যাকসিন নিচ্ছে, সে জানে না যে আর আশেপাশে যে সমস্ত লোকগুলি আছে তাদের ক্ষেত্রে হয়তো 1টা ডোজ কমপ্লিট হয়েছে, অনেকে 2টো ডোজ কমপ্লিট হয়নি, বা কেউ হয়তো ডায়াবেটিক আছে, কারো কিডনি প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সুতরাং আমরা বলবো যে বারবার একটা কথা বলছি যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যে আমাকে ঠিকঠাক থাকতে হবে, যে সমস্ত WHO যে সমস্ত নির্দেশিকা দিয়েছে সেগুলি মেনে চলতে হবে, আমার জন্য না, শুধু আমাদের আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রেও। যদি আমরা এটা একার লড়াই নয়, এটাকে সবাই মিলে লড়ে আমাকে ভাইরাসটাকে দেশ থেকে তাড়াতে হবে। তার জন্য আমাদেরও কিছু একটা নৈতিক কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাকে মাস্ক পরতে হবে। এখনও পর্যন্ত স্টিল, যতদিন না পর্যন্ত WHO প্যান্ডেমিকটাকে বলে যে না আর প্যান্ডেমিক নেই, চলে গেছে ভাইরাসটা, ততদিন পর্যন্ত আমাদের মাস্কটা পরতে হবে আর স্যানিটাইজারটা ইউজ করতে হবে। এমনিতেই WHO একটা আশার জায়গা কিন্তু ভারতবর্ষ। প্যান্ডেমিককে এন্ডেমিক করতে পারে, এটা WHO ভেবেই রেখেছে যে এটা ভারতবর্ষই করতে পারে। সুতরাং ভারতবাসী হিসেবে আমরা কতটা আশাবাদী হব ডক্টর সাহা? আশাবাদী। দেখুন, এখনও পর্যন্ত এই যে স্টিল না, আমরা এখনও বলছি ওমাইক্রনের যে ব্যাপারটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাইরের দেশে অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়ে পড়েছে, স্টিল নয়, দেখুন আমাদের খুব কম নাম্বার, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমরা অনেকটা আশাবাদী যে তাও আমরা আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ আরও ওয়েট করছি যে নাম্বারটা আর কত হতে পারে ওমাইক্রনের। সেটা একটা পজিটিভ দিক, মানে আরও 3 মাস, আরও 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে বোঝা যাবে যে অ্যাক্টিভ কতটা সার্জ হচ্ছে কেসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এখনও অনেকটাই এগিয়ে আছে আদার কান্ট্রির থেকে। সেক্ষেত্রে আমরা বলি যে এটা করতে পারি আমরা, অবশ্যই ভালো হবে, আর ইন্ডিয়ার নামটা অবশ্যই উজ্জ্বল হবে সেক্ষেত্রে। একদম। তো আমাদের মনে হয় সাধারণ মানুষের একটা নির্দিষ্ট মানে কর্তব্যটাকে বজায় রাখা উচিত, যে মাস্ক পরবো, স্যানিটাইজার ব্যবহার করব, নিরাপদ শারীরিক দূরত্ব একে অপরের সঙ্গে বজায় রাখবো, অচেনা লোকের সঙ্গে যদি খুব কাছে দাঁড়াতে হয় তাহলে মুখে মাস্কটা খুলবো না, আর টিকাকরণের প্রসিডিয়ারের মধ্যে নিজেকে নিয়ে যাবো। আমি এরকম বহু মানুষকে জানি, বয়স হয়ে গেছে কিন্তু তারা বলেন আমাদের করোনা হবে না, আমরা টিকা নেব না। এই টিকা নিয়ে কিন্তু এখনও মানুষের মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ কাজ করছে, এতদিন হয়ে গেল। না, নেগেটিভ অ্যাপ্রোচ নেওয়া চলবে না, কারণ টিকাটা নিতেই হবে। টিকার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে ভ্যাকসিনের। সেটা কি? 1 নম্বর হচ্ছে এই যে সেকেন্ড যদি কারো হয়ে যায়, আমার 1 নম্বর নাও হতে পারে, একবার ভ্যাকসিনেশন নিলে সেকেন্ডবার কোভিড-19 নাও হতে পারে, আর যদি হয়ে থাকে কমপ্লিকেশনটা অনেকটা কম হয়। কিন্তু আমার স্টিল রিপোর্টেড দেখেছি 2-3টে অনেক কেসে দেখেছি যেখানে 2টো ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু অনেক সেই কোভিড-19 হয়েছে। সেটা এখন কেউ বলা যায় না, কারণ এই ভাইরাসের সংক্রামক বেশি। হ্যাঁ, মানে আমার যেটা প্রশ্ন, ধরুন টিকা হলে যে কোভিড হবে না এরকম কোনো ব্যাপার নেই, হতেই পারে, কিন্তু কমপ্লিকেশনস কম। আপনি ভাবুন যে কোনো ডিজিজের, ধরুন একটা সিম্পল টিবির ভ্যাকসিন আমরা ছোটোবেলায় নিয়ে থাকি, তারপরে কি টিবি বড়কালে হচ্ছে না? হচ্ছে। অনেক কিছু মামস, মিজলস, এই সমস্ত ভ্যাকসিনগুলো যে আমরা নিচ্ছি, এগুলি আমরা ইন ফিউচারে তো বাচ্চা যখন বড় হয় তাদের অনেকেই মানে মামস হয়, মিজলস হয়। সুতরাং ভ্যাকসিন কোনো ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু 100% প্রিভেন্টিভ নয়। সুতরাং আমাদের কী করতে হবে, যে কোভিড-19 নিলে যে একটা ভ্যাকসিনের যে টোটালি প্রিভেন্টিভ তা নয়,
সুতরাং নেওয়ার পরেও আমাকে স্টিল ওই সমস্ত বিধিনিষেধগুলি মেনে চলতে হবে। আপনি একটা কথা একটু আগে বলছিলেন যে এখনো কিন্তু ডেল্টায় মানুষ আক্রান্ত হচ্ছে, তারপরে ডেল্টা এখনো কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এর কারণটা কি? আমাদের খানিকটা নেগলিজেন্সি? ডেল্টা এখনও আছে, কারণ হচ্ছে অবভিয়াসলি নেগলিজেন্সি প্লাস পারসিস্টেন্স অফ দ্য ভাইরাস। ভাইরাস কখনোই চাইবে না যে আমাদের এখান থেকে চলে যাই, ও সবসময় 1 নম্বর মিউটেশন করে থাকবে, বা যেটা আপনি বললেন যে ডেল্টা কেন পারসিস্ট করছে সেটা ওই অ্যাক্টিভ। আমাদের যে বিহেভিয়ারটা এখনও পর্যন্ত স্টিল না, আমরা অনেক জায়গায় দেখেছি স্টিল কিছু কিছু লোক মাস্ক পরছে না, কিছু স্যানিটাইজার ইউজ করছে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে। সোশ্যাল গ্যাদারিংয়েও একটা ব্যাপার, তবু অনেক নির্দেশিকা এসছে যে স্টিল কিছু গাইডলাইন্স দেওয়া আছে, এত কোনো জায়গায় যদি সমাবেশ হয় এত লোক থাকতে হবে, সেখান থেকে যদি বেশি হয়ে যায় সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে। এই এতগুলি কারণে কিন্তু স্টিল এখন ডেল্টাটা পারসিস্ট করে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। কোথা থেকে বলছেন সোমা? হুগলি সিংহ থেকে। আচ্ছা, বলুন কি হয়েছে? আচ্ছা, করোনা ভ্যাকসিন আমি 2 বার নিয়েছি, তাহলে কি ওমিক্রন থেকে দূরে থাকতে হবে? বুঝি। সঙ্গে থাকুন। সুতরাং উনি করোনা ভ্যাকসিন দুটো নিয়ে নিয়েছেন। ওমিক্রন অবশ্যই এখনও পর্যন্ত ওমিক্রন তো ওরকম না, ধরুন একটা পেশেন্টের এরকম প্রবলেম হচ্ছে, তার আরটিপিসিআর টেস্টিং করা হলো, পজিটিভ হলো, সেটা জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেল ওমিক্রন, এইভাবে ধরা পড়ে ওমাইক্রনটা। সুতরাং আমরা যেটা বলি যে এই সময়টা আপনি ভ্যাকসিন নিয়েছেন, যদি আপনি না ইউজ করে থাকেন যে ওই সমস্ত মাস্ক বা স্যানিটাইজার, তাহলে অবশ্যই সেটা করুন। যে একবার নিয়েছেন, ভ্যাকসিন নিয়েছেন বলে আমি এইমাত্র বললাম যে সেকেন্ড টাইম আপনার কোভিড-19 হবে না, সেটা কিন্তু নয়। সুতরাং আপনাকে কী করতে হবে, ওই যে সমস্ত নির্দেশিকাগুলি বলে দেওয়া হচ্ছে সেগুলি মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার ওমাইক্রন বা অন্যান্য যে স্ট্রেনগুলো সেগুলো হবে না আপনার। সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওমাইক্রন নিয়ে, আপনারা ফোন করতে পারেন, জানতে পারেন। ডক্টর সাহা রয়েছেন। লাইফস্টাইল মডারেশন, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি যদি লাইফস্টাইলটাকে মডারেট রাখতে পারি তাহলে যে কোনো রোগ, কেননা আমরা যদি দেখি, আমি এটা দেখছিলাম যে বিশ্বে যেখানে করোনা এভাবে নাড়া দিয়েছে, সেখানে কিন্তু জাপান অনেকটা ভালো আছে, কেননা জাপানিজদের মুখে মাস্ক পরার হ্যাবিটটা কিন্তু এই করোনার হাত ধরে নয়, বহুদিন ধরে তারা কিন্তু মাস্কটা পরছেন। যদিও তাদের দেশে পলিউশনের মাত্রাটা এই পর্যায়ে নয় ভারতবর্ষের মতো, কিন্তু তারপরেও তারা কিন্তু সেটাকে মেনটেন করেছেন বলে আজকে কিন্তু মানে রেস্ট অফ ওয়ার্ল্ডের তুলনায় জাপান অনেকটা ভালো আছে। আমার একটা প্রশ্ন, যে মাস্কটাকে আমরা ম্যান্ডেটরি কেন করতে পারছি না টোটালি? দেখুন, মাস্কটা ম্যান্ডেটরি করা উচিত, দরকার হলে নির্দেশিকা দিয়ে করা উচিত। এখন ব্যাপারটা হচ্ছে কি, শুধুমাত্র মাস্ক কোভিড-19 ক্ষেত্রে এফেক্টিভ না। এই মাস্ক যদি আমি ইউজ করি, সিওপিডি পেশেন্ট, অ্যালার্জিক পেশেন্ট, যারা হাঁপানি পেশেন্ট, এমনকি যারা টিবি, তারা কিন্তু অনেকটা প্রোটেকশন পায়। সুতরাং এটা নিজের সাথে আমাকে মেনে চলতে হবে। কারণ দেখুন, এখন এটা বলা হচ্ছে যে এই 1.5 বছর ধরে যারা মাস্ক পরেছে, আমাদের অনেক চেস্ট ডিজিজ যেগুলো আছে, বুকের যে রোগগুলি অনেক কমে গেছে কিন্তু ধুলোবালির থেকে। এখন আপনি যেটা বললেন যে বাইরের দেশের পলিউশনটা অনেক ভালো, সেক্ষেত্রে একটা লাইফস্টাইলে 1 নম্বর এটা গেল। আর 2 নম্বর পার্সোনাল কিছু প্রোটেকশন হতে ইম্পর্টেন্ট। আমার হেলথ ঠিকঠাক রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর ঠিকঠাক খাওয়া দাওয়া, আমার যেন নিউট্রিশনটা ঠিকঠাক থাকে, আমার ইমিউন সিস্টেম যেন ভালো থাকে। কারণ আমি এইমাত্র বললাম ওমাইক্রন সবসময় ইনট্যাক্ট ইমিউন সিস্টেমকে ইনভেট করতে পারে, ইনভেট করে ও কিন্তু ইমিউন সিস্টেম নষ্ট করে দিয়ে ও বডিতে গিয়ে বাসা বাঁধে। সুতরাং আমি যদি আমার বডির ইমিউন সিস্টেম ঠিকঠাক করে রাখতে পারি, সে খাবার দাবারের মাধ্যমে, অবভিয়াসলি কিন্তু এই ভাইরাসটা আমার দেহে আটকাবে না, মানে আমার ইনফেক্টেড হবে না আমি। তারপরে এই যে করোনার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে শ্বাসকষ্ট এবং তার সঙ্গে আরও কিছু উপসর্গ, ডেল্টার সঙ্গেও কিন্তু সেই ওই করোনারই উপক্রম ছিল, তারপরে ওমাইক্রনের ক্ষেত্রে ওই একই উপসর্গ কিন্তু মানুষ নিয়ে আসছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে এখনও পর্যন্ত স্টিল নাও কমপ্লিকেশন অনেকটা কম, কিন্তু কে জানে, এখন তো ভাইরাস নিয়ে রিসার্চ চলছে, হতেই পারে। কারণ এই কোভিড-19 একটা ইন জেনারেল প্রপার্টি হচ্ছে ও সবসময় ভালোবাসা হচ্ছে লাং, ফুসফুসকে, ফুসফুসের বাসার জায়গা। যদি কোনোভাবে ঢুকেই ফুসফুসে যেতে না, পারে সঙ্গে তার টাইম লাগবে, তো 7 থেকে 10 দিন টাইম লাগবে, সেই সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি, এখনও পর্যন্ত ওমাইক্রনের কোনো ডেথ রিপোর্টেড নেই। সুতরাং আমরা চাইবো না যে ওমাইক্রনটাকে আরও নিয়ে এসে আমাদের এখানে মহামারী করে তুলি। সুতরাং আমরা সবসময় চাইবো হচ্ছে এই ভাইরাস এগেন্স্টে প্রোটেকশন, নাম্বার 1 বাই ভ্যাকসিনেশন 1 নম্বর, আর হচ্ছে আমার সেলফ কন্ট্রোল আর সেলফ যে সমস্ত প্রিকশনগুলো নিতে বলে সেগুলো নিয়ে রাখা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ওমাইক্রন নিয়ে আমরা কথা বলছি, ওমাইক্রনের ক্ষেত্রে করোনার ক্ষেত্রে যেরকম আপনি বলেন ডেথ রেট, সেটা নেই ওমাইক্রনের ক্ষেত্রে, কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে গেলে
খাওয়া দাওয়ার দিকে কতটা নজর দেবো? আপনি বলেন খাওয়া দাওয়াটা ভীষণ জরুরি, মানে আমাদের হেলদি ফুড বলতে আমরা কি বুঝি? অবশ্যই 1 নম্বর হচ্ছে যেটা কিনা আমার বডিতে প্রোটিন, নিউট্রিশন, ভিটামিন দেবে, সেই খাবারগুলো ভালো করে খেতে হবে। আর হচ্ছে কি এমন কিছু খাবো না যাতে আমার উল্টো দিক হয়ে যায়, যেমন হাই ফ্যাট, এগুলি একটু কমাতে হবে, ফ্যাট খাবার কমাতে হবে। যে খাবারের প্রোটিন মানে সিম্পল আমরা যেটা বলি ডাল, আমরা বারবার বলে এসেছি যে ডাল, মাছ আর ডিম, বা সিম্পল যারা একটুখানি ওই ভাত খেলেও যেগুলো আমরা এনার্জি পাবো সেগুলিতে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভিটামিন, কিছু কিছু ভিটামিন যেমন খুব ভালো আছে শাকে আছে, বা তার সঙ্গে সঙ্গে ডালে আছে, কিছু ফ্রুটসে আছে, ফলে আছে, সেগুলো যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো। আমাদের ধরুন সবার পক্ষে তো, সাধারণ মানুষের সবার পক্ষে তো ফল খাওয়া সম্ভব নয়। বাড়ির খাবারের মধ্যে মানে যেহেতু আপনি মানে এই বিষয়টা নিয়ে মানুষকে অনেকটা গাইড করেন, বাড়ির খাবারের মধ্যে আমরা কিভাবে হেলদি? সিম্পল আমরা যদি বলি বাড়ির মধ্যে যেটা পাওয়া যায়, 1 নম্বর হচ্ছে ডাল, লঙ্কা, পেঁয়াজ, এগুলোতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভিটামিন থাকে, আচ্ছা, তার সঙ্গে প্রোটিন থাকে। ডালে তো সবথেকে বেশি প্রোটিন, সোয়াবিন যেগুলি খুব ন্যাচারালি পাওয়া যায়, এগুলিতে হাই প্রোটিন থাকে, এগুলিই খাবে। এগুলি খেলেই কিন্তু অনেক পরিমাণে আমরা একদম নিম্নবিত্ত পরিবার এগুলো খেয়ে ভালো প্রোটিন থাকতে ভিটামিন পারবে। পেয়ে যায় এগুলিতে। একটা এই প্রসঙ্গে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আমি যেটা পড়েছিলাম বেশ কয়েকদিন আগে, 15-20 আগে বা 1 মাস আগে, একটি জার্নালে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে একটা বিবৃতিতে বলা হচ্ছিল যে কেন ভারতবর্ষে, বলছে যে ইটালিতে স্বাস্থ্য পরিষেবা সব থেকে ভালো, ওয়ার্ল্ডের মধ্যে দ্য বেস্ট হেলথ ফেসিলিটিস, সেখানে হেলথ ফেসিলিটিস তারা দিতে পারলো না, তারা ভেঙে গেল। ইটালি প্রথম যখন করোনার ভাইবসটা এলো, বলছে সবাই আশঙ্কা করেছিল যে ভারতবর্ষ তো মানে প্রথম কথা মানে আন্ডার পভার্টি লাইনের মানুষ অনেক বেশি, বিলো পভার্টি লাইনের মানুষ বেশি, তো ভারতবর্ষে এই ধাক্কাটা অনেক বেশি হবে, কিন্তু হলো না। তো এটা একটা বড় প্রশ্ন বলা হচ্ছে, এটা আমি পড়ছিলাম, আমি জানি না আপনার থেকে আমি জানবো, সেটা হচ্ছে যে ওখানে একজন বললেন, মানে লিখেছেন যে যেহেতু ভারতবর্ষে বিলো পভার্টি লাইনের মানুষের সংখ্যা বেশি, তাদের মধ্যে হার্ড ইমিউনিটি অনেক বেশি, যেহেতু ভারতবর্ষে পলিউশন অনেক বেশি, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সব পলিউশন ভারতবর্ষে, এবং মানুষ যেহেতু স্লাম এরিয়াতে থাকে, তারা ওই পলিউশনটাকে ফেস করে মানে ছোটোবেলা থেকে একটা ইমিউনিটি তাদের তৈরি হয়ে যায়। তো এই কথাটাকে কি আমি জাস্টিফাই করতে পারি? দেখুন অবভিয়াসলি ইন্ডিয়াতে একটা কথা খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা বলেছেন হার্ড ইমিউনিটি খুব ভালো কাজ করেছিল ওই সময়, এই জন্য আমরা হসপিটালাইজেশন রেটটা অত দেখিনি, যেটা আমরা বাইরের দেশে মানে হওয়া আশঙ্কা করেছিল, কোট আনকোট সবাই আশঙ্কা করেছিল একদম, যে এত হসপিটালাইজেশন আমরা দেখতে পাচ্ছি বাইরের কান্ট্রিতে এত মারা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে অনেক কম হয়েছে। আর যেটা বলছেন অবশ্যই যেটা হচ্ছে অনেক সাবক্লিনিক্যাল কেস বা এই যে হার্ড ইমিউনিটি হয়ে যাওয়া, সেটা কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করেছিল ওই সময়টা। তার জন্য কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও ইন্ডিয়াতে কিন্তু অতটা করোনা ধাপা বসাতে পারিনি। আর এখনও পর্যন্ত আমরা এখনও যেটা ওমাইক্রনে যে ভাবছি, এখনও এই কারণেই আমরা ভাবছি যে আমাদের হয়তো ইন ফিউচার ওমাইক্রন আমাদের দেশে অতটা ধাপা বসাতে পারবে না ইন্ডিয়াতে। এবারে আমি আসি, ধরুন আমাদের যেটা সাধারণভাবে রোগ, কারোর ডায়াবেটিস আছে, কারোর উচ্চ রক্তচাপ আর কি, বা মানে ব্লাড সুগার, রক্তচাপ, এই যে রোগগুলো, এরই হাত ধরে কারোর আবার হার্টের ডিজিজ হয়ে যাচ্ছে। এবার এই রোগগুলো যখন হচ্ছে আমাদের কিন্তু তখন মাথা থেকে ওমাইক্রন বেরিয়ে যাচ্ছে, ডেল্টা বেরিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এখানে কি এই ধরনের সমস্যা হতে পারে? মানে ধরুন যার করোনা হয়ে গেছে, কারণ আমি যাদের করোনা হয়ে গেছে সেরকম আমার কিছু বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, তারা বলছেন পরে কিন্তু, যেমন কদিন আগে একজন বললেন যে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে আমার ও করোনা তাকে 2বার অ্যাটাক করেছিল, মানে প্রথম ওয়েভ, সেকেন্ড ওয়েভ, 2 ওয়েভে তার করোনা হয়েছে, তার টিকা হয়ে গেছে, কিন্তু তার প্রচণ্ড বলছে আমার কেন যে এত ব্যথা গা হাত পা, আমার মনে হয় করোনার পর থেকেই হচ্ছে। তো এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, আপনি যেটা বললেন যে একজনের 2বার হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একজনের লং কোভিড হয়, প্রলং কোভিডের ম্যানিফেস্টেশন থেকেই যাচ্ছে, কারো আবার হার্টের প্রবলেম হচ্ছে, আবার নিউ অনসেট ডায়াবেটিস হচ্ছে কোভিডের পরে, এগুলো তো নর্মাল দেখাই গেছে ওই সময়টায়। সুতরাং যদি এরকম হয়ে থাকে যে কোভিডের পরে নতুন কোনো হার্টের প্রবলেম হচ্ছে, বা বুক ধরপড় করা, শ্বাসকষ্ট, আর তার সঙ্গে সঙ্গে সুগার লেভেল বেড়ে যাওয়া, অনেক সময় প্রেশারের আছে, দুটো রোল আছে। কোভিডের সঙ্গে একটা হাইপার টেনশন, এ বলছে ওকে বাড়িয়ে দিচ্ছে, এ বলছে ওকে বাড়িয়ে দিতে পারে, সুতরাং এই প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা বলবো এই সময় যদি এরকম কোনো প্রবলেম থাকে, আপনার বুক ধরপড়, শ্বাসকষ্ট বা হার্টের রোগ আছে, আমার সময় এরকম হয়েছে আমার পেশেন্টের যে অন্য কারণের জন্য ভর্তি হয়েছে, অপারেশনের জন্য ভর্তি হয়েছে, তার কোভিড পজিটিভ হয়ে গেছে। এই করতে আমরা এগুলো দেখেছি আমরা। সুতরাং অবশ্যই যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোভিডের পরে, অবশ্যই ডাক্তারও পরামর্শ নিতে হবে। এবং আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা ইটালির মতো হাই না হলেও, হাই প্রোফাইল না হলেও, আমাদের ভারতবর্ষে কিন্তু এখনও যে কোনো পেশেন্ট যে কোনো কারণে যদি হসপিটালাইজ হতে যায়, তাকে কিন্তু প্রথমে করোনা টেস্ট করিয়ে নেওয়া হচ্ছে। এটাও একটা পজিটিভ সাইড, পজিটিভ অ্যাপ্রোচ।
যে কোনো পেশেন্ট ঝুঁকছে মানেই সে একদম কোভিড-19 টেস্টিংটা করে নিচ্ছে 1 নম্বর। আর এখনও পর্যন্ত আমরা বলবো ইন্ডিয়াতে বেড অ্যাভেলেবিলিটি এখনও পর্যন্ত অনেক কান্ট্রি থেকে অনেক ভালো। সুতরাং পেশেন্ট কিন্তু অতটা ফিরছে না এখনও পর্যন্ত। যারা যাচ্ছে অবশ্যই ভর্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রথমেই করে নেওয়া হচ্ছে, 4 ঘন্টার মধ্যে সে রিপোর্ট পেয়ে যাচ্ছে। আর যদি অ্যান্টিজেন টেস্টিং করা হয় মাত্র 30 মিনিট থেকে 30 মিনিটও লাগছে না রিপোর্ট দিতে, সুতরাং সে পেশেন্ট তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারছে। তাই ভারতবর্ষের মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহটাকে আরেকটু বাড়িয়ে তুলতে হবে। অবশ্যই এটাকে ওভার করতে হলে টিকা নেওয়ার আগ্রহটা একটু বাড়াতে হবে। মানে এই আগ্রহটা না বাড়ার কারণটা কি বলে আপনি মনে করছেন? আমি দেখেছি বহু বয়স্ক মানুষ, আমরা কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর কথা বলবোই না, বহু বয়স্ক মানুষ খুব গর্বের সঙ্গে বলছেন ও আমার করোনা হবে না। এর কারণটা কি? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গ্রামে করোনার আক্রান্তের সংখ্যাটা কম, এটা কি খবর আসছে না বলে কম, নাকি না সত্যি সত্যি তাদের কম? না সেটা ব্যাপার না, সেটা তো আপনাদের যা আমাদের তো বুলেটিন দেওয়াই থাকে, রিপোর্ট তো সবসময় করাই থাকে যে কটা পজিটিভ কটা টেস্টিং হয়েছে, ওটা নিয়ে তো কোনো প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমার হবে না এই কথা কেউ বলতে পারে না। কারণ অবশ্যই এরকম দেখা গেছে যে অনেকে, আমরা এটাও জানি যে তখন যে আমাদের প্রথমে WHO গাইডলাইন দিয়েছিল যে এই ওষুধগুলি খেলে করোনা হয় না, তখন ওই সময় কিন্তু অনেকে অনেক ওষুধ খেয়েছিলেন, কিন্তু দেখা গেছে সবারই ইন ফিউচার তার 8 মাস 9 মাস পরে অনেকের পজিটিভ হয়েছে। এক সময় বলা হয়েছিল যে অনেক এই সিকুয়েন্স সমস্ত অনেক ওষুধগুলি আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন খেলে রাখি আমার হবে না কোভিড-19, কিন্তু পরবর্তীকালে অনেকের হয়েছে কোভিড-19। সুতরাং এটা বলেছেন আমি এই ওষুধ খেলে আমি পজিটিভ পাবো, অনেকে ভিটামিন খাচ্ছে, ভিটামিন সি খেয়ে যাচ্ছে, কোনো দরকার নেই এগুলি খাওয়ার। এগুলি মানে কোনো সাময়িক প্রোটেকশন দেবে অন্যান্য ইনফেকশনের এগেনস্টে, কিন্তু কোভিড-19 ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জার্নাল নেই বা কিছু নেই যে বলা আছে যে এগুলি খেলে আপনার ভ্যাকসিন হবে না, আপনার এই কোভিড-19 হবে না। সুতরাং আমরা বলবো যে যে আমার হবে না এরকম সেলফ স্যাটিসফ্যাকশন এটা একদমই করা উচিত নয়। দরকার হলে আপনি ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। ভ্যাকসিনটা মাস্ট, ভ্যাকসিন মাস্ট, ভ্যাকসিন নিতেই হবে, এটা হচ্ছে মাস্ট একদম। সুতরাং আমার মনে হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাবাউট ওমাইক্রন আর আপনার ভ্যাকসিনেশন, আপনারা অনায়াসে ফোন করতে পারেন। পাশাপাশি যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে আপনার শারীরিক, সেটা নিয়েও কথা বলতে পারেন। ডক্টর সাহা আপনাদেরকে সুন্দর করে গাইড করে দেবেন। আমরা একটু হার্টের ডিজিজের কথাতে আসি। আমাদের ভারতবর্ষে ব্লাড সুগারের সংখ্যা এবং হার্ট ডিজিজের সংখ্যা বাড়ছে, এর পিছনে কারণটা কি? দেখুন 1 নম্বর হচ্ছে অবশ্যই আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টর। দেখুন হার্টের ডিজিজ তো আছেই, এবং কোভিডের সময় তো বেড়েও গেছিলো। আর অন্যান্য যে ধরুন কেউ হয়তো হাইপার টেনশনের যে প্রেশারের ওষুধ ঠিকঠাক করে খাচ্ছে না, সুগার কন্ট্রোল ঠিকঠাক করে হচ্ছে না, কিডনির প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু একটা জেনারেল আমাদের এই যে 3টে প্রবলেমের সঙ্গে একটা আমি আপনাকে না একটা ঘটনা বলবো ডক্টর শাহ। আমরা একটু কনফিউজড আর কি, আমি জানবো আপনার কাছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে বলছি। নমস্কার। নামটা বলুন। সুষমা। বলুন। হ্যাঁ, বলছি আমার জ্বর হচ্ছে, জ্বরটা হয় আবার কমে যায় আবার হচ্ছে, আমার দুটোই টিকা নেওয়া হয়ে গেছে। আমার আর কোনো উপসর্গ আছে? না, এটাই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। এই যে ওনার জ্বর হয়ে যাচ্ছে, ওনার ভ্যাকসিনেশন নেওয়া আছে অবশ্যই ভালো, কিন্তু এই সময় মনে রাখতে হবে শুধু কোভিড-19 নয়, অন্যান্যগুলি দেখতে হবে। কারণ এখন স্টিল নাও এখনও ডেঙ্গু অনেক হচ্ছে, তাও আগের থেকে প্রোগটা অনেক কমেছে, ম্যালেরিয়া হচ্ছে, বাদ বাকি এমনি আমাদের নর্মাল জ্বর হতেই পারে। সুতরাং একটু ডাক্তারবাবুকে দেখিয়ে পরামর্শ নিয়ে যদি জ্বরটা না কমে সেক্ষেত্রে টেস্টিংগুলি করে নিন। যদি কোনো বেরোয় এর মধ্যে আমি যেগুলি বললাম উদাহরণস্বরূপ, আর যদি নর্মাল জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন। আচ্ছা, এটা গেল ওনার প্রশ্নের। আমি আপনাকে যেটা বললাম, একটা ঘটনা, আমারই এক আত্মীয় আছেন, তার হাই ব্লাড সুগার, বয়সটা 52-53-র মধ্যে। তো ভদ্রলোকের করোনা হয়, মানে করোনার সমস্ত উপসর্গ পাওয়া যায়, কিন্তু RT-PCR কিচ্ছু ধরা পড়ে না, অথচ করোনার উপসর্গ ব্লাড সুগার ছিল। এখন সেই মানুষটি তারপরে তার মানে উপসর্গগুলো সেরে তিনি ওভারকাম করলেন, তারপরেই তার ডিটোরিয়েশন শুরু হয়ে গেল। এখন তার ডায়ালিসিস না করে তিনি আর ভালো থাকতে পারছেন না। তো এইটা কেন? করোনার সব উপসর্গ রয়েছে অথচ কিছুতে ধরা পড়লো না, এবং তার যেহেতু সুগার ছিল তার ডিটোরিয়েশনটা খুব দ্রুত হলো। না, এখনও পর্যন্ত কিন্তু যদি আপনার ভাইরাসটা ঢোকে সেক্ষেত্রে কিন্তু RT-PCR টেস্ট পজিটিভ দেবে। অনেক সময় টেস্ট করেছেন, বুঝেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে অনেক সময় অ্যান্টিজেনে যদি হাই টাইটার না থাকে, ধরুন একটা যদি আপনার ভাইরাল লোডটা হাই না থাকে সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিজেন হয়তো মিস করে দেবে। কিন্তু আমরা সবসময় বলি অ্যান্টিজেন ইজ নট এ কনক্লুসিভ, ওই জন্য RT-PCR করতে হবে। RT-PCR কনক্লুসিভ। এবার পেশেন্টের সাইন সিমটমস হয়েছে, হয়তো অন্য কোনো ইনফেকশন ছিল তার সঙ্গে, আর এমন কিছু ছিল যেটা কিনা কিডনিকে প্রবলেম করেছিল ওই সময়টায়,
আর এমনিতে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসে তো কিডনি প্রবলেম হয়েই থাকে, সো সেই নিয়ে হয়তো কিডনিটা ডিটোরেট করেছিল, তার সঙ্গে সঙ্গে ওই জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়েছিল, এটা হতে পারে। কারণ আরটিপিসিআর টেস্টে নেগেটিভ আসবে কিন্তু পেশেন্টের এরকম কোভিড-19 পজিটিভ এরকম কিন্তু রিপোর্টে খুব কম আছে, উল্টোটা হতে পারে, কিন্তু এটা কিন্তু হবে না কোনোদিন। আর ধরুন যাদের ডায়াবেটিস আছে তাদের কতটা সতর্ক থাকতে হবে, তাদের ক্ষেত্রে কি সতর্কতার মাত্রা বাড়াতে হবে? হ্যাঁ, অবশ্যই সতর্কতা। কেন? অবশ্যই সতর্কতার মাত্রা বাড়াতে হবে, কারণ সুগার একটা ভেরি ইম্পর্টেন্ট মার্কার। সুগার যদি কন্ট্রোল না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোভিড-19 আমাদের বডির ইমিউন সিস্টেমটা নষ্ট হবে, সেক্ষেত্রে কোভিড-19 কিন্তু প্রিডিসপোজ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি ডেল্টাতেও একই দেখেছি, এবং ওমাইক্রন যেটা আমরা বারবার ভাবছি যে ইমিউন সিস্টেমটা ভেরি ভাইটাল রোল প্লে করছে এই ক্ষেত্রে। আর এই ডায়াবেটিস বা কিডনির অসুখ এগুলি হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমটা নষ্ট করে দেয়। সুতরাং আমাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে ওষুধের মাধ্যমে, ওষুধ না করলে ইনসুলিনের মাধ্যমে, যে কোনো আমাদের যে টার্গেট যে সুগারটা ফাস্টিং আর পিপি সুগারটা বা পিপি গ্লুকোজটা ঠিকঠাক করে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু কোভিড-19 বা যে কোনো ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমি ডাক্তারবাবুর কাছে একটু প্রশ্ন করতে চাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি, সুনীল দাস, বয়স 67 বছর বয়স। বলুন। ডাক্তারবাবুকে বলতে চাই যে আমি আমার করোনা আক্রান্ত হয়েছিলাম গত মে মাসে। আমার দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছিল এপ্রিলের শেষে, লাস্ট 27 তারিখে ভ্যাকসিন নিয়েছি, হয়তো মে মাসে ফার্স্টে আমার করোনা হয়েছিল। আচ্ছা, ওটার পর আমি 14 দিনের পরে আমার ঠিক হয়ে যায়। এখন যে প্রবলেমটা হচ্ছে, এখন একটু সুগারটা কমে গেছে, হার্ট রেট আমার প্রায় 55-এ নেমে গেছে সুগারটা, আর হাই প্রেশারটা খুবই হাই, আমার প্রায় 60-65 এরকম, লোয়ারটা 80 এরকম। আর পেচ্ছাপটা আমার ঘন ঘন হয়, পেচ্ছাপটা অল্প অল্প হয়, বারে বারে পেচ্ছাপ হয়। প্রোস্টেটের প্রবলেম ছিল, প্রোস্টেটের অপারেশন হয়ে গেছে আমার। তার প্রোস্টেটের অপারেশন 5 বছর আগে হয়েছিল, এখন একটু প্রবলেম হচ্ছে পেচ্ছাপটা বারে অল্প অল্প হচ্ছে। আচ্ছা, আমার কোশ্চেন, আপনি কি সুগারের পেশেন্ট? সুগারের ওষুধ খান? না, সুগারটা আমার কমে গেছে, 55-তে নেমে গেছে সুগার। আচ্ছা, এখন আপনার কোশ্চেন মানে প্রশ্ন কি? আমার প্রস্রাবটা মনে হয় অল্প অল্প, অনেক হয় পেচ্ছাপ, ব্লাডারে ইউরিন রয়ে যায় প্রায় 200-150 গ্রাম, 100-150 ml ব্লাডারে। হ্যাঁ, আর আমি এটা সোনোগ্রাফি করাতে দেখা গেল যে প্রস্রাব প্রায় ছোট, অপারেশন করেছি, কিন্তু ব্লাডারের থেকে পেচ্ছাপটা বেরোচ্ছে না, অল্প অল্প হয়ে যাচ্ছে। আর বারে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ডাক্তার, হ্যাঁ বলুন, আপনি বলুন, বলুন। আমরা শুনছি। তারপরে এই যে নানা রকমের এই যে পর কি হবে, সে আক্রান্ত বা নতুন ভাইরাসটা হচ্ছে ওমিক্রন, আমাদের প্রোটেক্ট পাওয়া যাবে না? আচ্ছা, আমাদের ঠিক ব্যবস্থা সঙ্গে থাকুন। এবার ওনার হচ্ছে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, সুগারটা কমে গেছে, আর ওনার হচ্ছে প্রস্টেটের প্রবলেম হচ্ছে, অপারেশন হয়েছে। এবার উনি ভাবছেন যে ওমাইক্রনটা মানে অনেকে কত এফেক্ট করবে না। দেখুন, 1 নম্বর হচ্ছে আপনাকে এক্ষুনি ইমিডিয়েটলি ডাক্তারবাবু দেখাতে হবে, কারণ প্রেশারটা কমছে না 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটা মানে মেডিসিনের ডাক্তারবাবু দেখাতে হবে বা জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হবে, আর একটা ইউরোলজিস্টকে দেখাতে হবে। কারণ আপনার যে আপনি বললেন যে ইউরিন করার পরেও ব্লাডারে ইউরিনটা থেকে যাচ্ছে, তার জন্য একটা ইউরোলজি বা যারা কিডনি ডাক্তারবাবু তাকে একবার দেখাতে হবে। আর অবশ্যই আপনি যেহেতু 2টো ভ্যাকসিন নিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে একটু এই যে নতুন যেটা আসছে ওমাইক্রনটা, যেটা ওখান থেকে বাঁচতে গেলে অবশ্যই স্টিল নাও আপনাকে ওই যখন বাইরে বেরোবেন বা কাজ করবেন, যখন দেখতে পাচ্ছেন বাইরে আশেপাশে ভিড় জমেছে, সেক্ষেত্রে আপনি মাস্কটা পরবেন, আর যখন দরকার হবে হাতে স্যানিটাইজারটা ইউজ করবেন, তাহলেই কিন্তু ওমাইক্রনটা আপনার ধরবে না। আর ওষুধগুলো ঠিকঠাক করে কন্টিনিউ করা, আপনার প্রেশারটা ঠিকঠাক রাখতে হবে, সুগার লেভেলটা যদি কমে যায় তাতেও ডাক্তারবাবু দেখাতে হবে, আর কিডনিটাকে ভালো রাখতে হবে। তাহলে কিন্তু আপনার আপনার যদি বডির যদি এরকম সিস্টেম যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার ওমাইক্রনটা থেকে একটি প্রিভেনশন পাবেন। মানে যাদের ধরুন কোনো রোগ নেই তারাও মাস্ক পরবেন, স্যানিটাইজার নিয়ে বেরোবেন রাস্তাঘাটে, বাড়িতে ফিরে নিজেকে পরিশ্রুত করবেন। আবার যাদের কোনো রোগ আছে তারাও একই রকমভাবেই সতর্কতা অবলম্বন করবেন। মানে আমাদের হাতে স্যানিটাইজার এবং মুখে মাস্ক যদি থাকে, আমাদের কিন্তু কোনো রকমভাবে কোনো ভয় পাওয়ার কারণটা নেই। এবং সত্যি কথা বলতে এই প্রসিডিওর মেনটেন করে আমি
সেই প্রথম ওয়েভ সেকেন্ড ওয়েভ কাটিয়ে ফেলেছি, সুতরাং আমার এখন আর খুব একটা ভয় লাগছে না ওমিক্রন বা ওমাইক্রন নিয়ে, কারণ আমি তো জানি মাস্ক ছাড়া রাস্তায় বেরোই না, স্যানিটাইজার হাতে ব্যবহার করি। দুটো ওয়েভ আমার কেটে গেছে, আমার কিন্তু হয়নি, এবং ডাবল ডোজ ভ্যাকসিনেশন আমার হয়ে গেছে। তো কনফিডেন্সটা হয়ে বাড়ছে, কিন্তু এখন কনফিডেন্স আমি বলে আমার ডাবল ডোজ ভ্যাকসিনেশন হয়ে গেছে বলে আমি যদি এখন মানে মুখে মাস্ক না পরে ভিড়ের মধ্যে চলে যাই, তাহলে তো আমাকে কেউ আটকাতে পারবে না। সেটাই আমার যেটা একটা প্রশ্ন, এই যে এই করোনার হলে পরে শরীরের মধ্যে, এটা তো একটা ভাইরাল ইনফেকশন, তো এইটা শরীরের ভিতরে অর্গ্যানকে খারাপ কেন করছে? এটা বলে না, অনেকেই বলছেন অর্গ্যান ড্যামেজ হচ্ছে, হাউ? যেটা হচ্ছে আমরা যেটা দেখা গেছে, এই যে ভাইরাসের যখন ঢোকে নানা রকমের আমাদের যে অর্গানের উপরে রিসেপ্টার থাকে, ভাইরাস ওখানে বসে, ওখানে গিয়ে মাল্টিপ্লাই করে, নাম্বারে বাড়ে, বেড়ে বেড়ে এবার আস্তে আস্তে প্রোটেকশনটা, যেহেতু আমার এক নম্বর হচ্ছে কোনো সুইটেবল কোনো ওষুধ নেই, তো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, দেন ও আবার ওই সময় টাইমটা পাচ্ছে। আর অন্যান্য ভাইরাস, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে খুব করতে ইচ্ছে হচ্ছে ডক্টর সাহা, ইন্টারাপ্ট করলাম, যে পার্টিকুলার কোনো ওষুধ নেই, সর্দিরও তো পার্টিকুলার কোনো ওষুধ নেই, তো সর্দি হ্যাঁ, কিন্তু সর্দি হলে তো এই অর্গান ড্যামেজ হচ্ছে না। হ্যাঁ, অর্গান ড্যামেজ হয় না, কিন্তু এই ভাইরাসের প্রপার্টিটাই হচ্ছে ওইটা, যে ভাইরাসে ঢুকবে ও সবসময় ভালোবাসে হচ্ছে লাঙে ও ফাইব্রোসিসটা করে দেয়, যদি পেশেন্টের যেমন ইমিউন সিস্টেমটা খারাপ থাকে। আর কিছু বেশিরভাগ ক্ষেত্রে হয় না, 80% 90% ক্ষেত্রে এমনিতেই ভাইরাসটা উপরে আপার রেসপিরেটরি একটা থাকে, গলায় থাকে, ও নিচেও নামে না, অন্যান্য ভাইরাসের মধ্যে চলে যায়। যাদের ক্ষেত্রে কমপ্লিকেশানগুলি হয় এক নম্বর, আর যাদের সুগার থাকে বা যাদের কোনো এই সমস্ত কোমরবিডিশন থাকে বা কিডনি প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই 10% মতো যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই লাঙে বসবাস করে ও সমস্ত জায়গাটা লাংটাকে নষ্ট করে দেয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে খগেনদার বলছিলাম। বলুন, বয়স কত? বয়স 38 বছর। বলুন, কি হয়েছে? হ্যাঁ, আমার ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, আমার থাইরয়েড গ্রন্থি কম বলছিল। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি কম, কিন্তু মানে ভ্যাকসিন দিতে পারবো? আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে ওনার কফ হচ্ছে, এবারে আমরা বলে দেওয়া হয়েছে যে ভ্যাকসিনটা আপনি কখন নেবেন না। এক নম্বর হচ্ছে যদি আপনার কোনো প্রথম ডোজে অ্যালার্জি হয়ে থাকে বা অ্যানাফাইলাইসিস, ওই সময়টা গা হাত পা চুলকাচ্ছিলো বা শ্বাসকষ্ট হচ্ছিলো, অথবা আপনার যদি এখন এই সময় যদি জ্বর সর্দি কাশি থাকে, সে সময় আমরা বলছি ওই দুটো কন্ডিশনে আমরা বলছি ভ্যাকসিনটা না নিতে। যদি এইগুলি ছাড়া আর যদি অন্য কোনো কন্ডিশন থাকে আপনি নিতে পারেন, আর যদি আপনার এই সময়টা জ্বর সর্দি কাশি থেকে না নেওয়াই ভালো ভ্যাকসিনটা। একটু ওয়েট করুন, কারণ গভর্নমেন্ট আপনাকে একটা অপশান দিয়েছে যে আপনি ডেটটা কিন্তু চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আর বয়স্ক মানুষ আর বাচ্চাদের কতটা সতর্কতা দরকার, এটা একটু গুরুত্বপূর্ণ কথা, কারণ আজকে আমাদের যারা ফোন করছেন 68, 65, 72, এগুলো একটু আমার মনে হয় অ্যালার্ট দরকার। সেটাই, এখন বয়স্কদের অবশ্যই, বয়স্কদের ক্ষেত্রে স্পেশালি যাদের এই রোগগুলি আছে, ডায়াবেটিস, কিডনি, আর তার সঙ্গে সঙ্গে যাদের শ্বাসকষ্ট প্রবলেমটা আছে, কারণ এখন ঠান্ডা পড়েছে, এই সময়টা মনে রাখতে হবে। অবশ্যই যদি বাইরে বেরোন মাস্ক পরবেন, না বাড়ির ভিতরেও যে সমস্ত ওষুধগুলি নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলো নিতে হবে, ইনহেলার থেকে শুরু করে নেবুলাইজার ওষুধ খেতে হবে এক নম্বর। আর বাচ্চাদের ক্ষেত্রে, আর তার সঙ্গে সঙ্গে সুগার আর কন্ট্রোল আর প্রেশার কন্ট্রোল। আর বাচ্চাদের ক্ষেত্রে কী করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে গাইডলাইন্স দেওয়া হয়েছে যে ওই বিলো 5 ইয়ার্সে যখন যে নতুন যে গাইডলাইন্সটা এসে ওমাইক্রনের ক্ষেত্রে, যেরকমভাবে যদি কোনো বিদেশ থেকে আগত কোনো বাচ্চা থাকে 5 বছরের কমে কোনো করতে হয় না, যদি না পর্যন্ত আর কোনো সমস্যা থাকে। যদি কোনো বাচ্চা 5 বছরের কম, তার সমস্যা হচ্ছে জ্বর সর্দি কাশি আছে বা কোনো মাথা ব্যথা, তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টিংটা করা হচ্ছে, কোভিডের পজিটিভ থাকলে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ক্ষেত্রে কি ইন জেনারেল বাচ্চাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে একটু আমার এনভায়রনমেন্টটা একটু প্লে করে, যে এমন কোনো জায়গায় নিয়ে যাবো না যেখানে পলিউশনটা খারাপ, একটু মাঠে ঘাটে নিয়ে যাওয়া, বাইরে যখন বাইরে বেরোবে একটু বড় বাচ্চাদের মাস্কটা পরিয়ে নিয়ে যাওয়া ভালো। আর অবশ্যই খেলাধুলা একটু করতে হবে, কিন্তু সমাগম নয়, লোক সমাগম নয়। আর যদি যে মনে হয় যে লোক সমাগম বেশি, সেখান থেকে চলে আসতে হবে, এগুলি করতে পারে। আর হাতটা ভালো করে ধোয়া, বাড়িতে ফিরে এসে যেন হাতটাকে ভালো করে অভ্যেস করিয়ে দেওয়া, হ্যাঁ, অভ্যেসটা করিয়ে দেওয়া। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, শুভ সন্ধ্যা তনুশ্রী। শুভ সন্ধ্যা। আমি আলিপুরদুয়ার থেকে নির্মল কুমার ভট্টাচার্য বলছি। বলুন। নমস্কার। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আর সিটিভিএনকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের অনুষ্ঠান আমাদের খুবই কাজে লাগে। তা ডাক্তারবাবু, আপনার কাছে একটা প্রশ্ন আর কি, সেটা হচ্ছে এই করোনা আতঙ্ক তো আমাদের যাচ্ছেই না, আর এই যে সতর্কতা বলছেন আমরা তো মেনে চলছি, মাস্ক পরছি, সাবান দিয়ে হাত ধুতে ধুতে এমন অবস্থা, এখন আর আধার সময় ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, সবই প্রায় মুছে যাবার জোগাড়। যাই হোক,
সেটা জানার আর কি, সেটা হচ্ছে আমরা তো দুটো পরিবারের সবাই দুটো করে ডোজ নিয়েছি কোভ্যাক্সিন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে যেটা এই যারা দুটো করে ডোজ নিয়েছেন কোভ্যাক্সিন বা কোভিশিল্ড তারাও আক্রান্ত হচ্ছেন। তাতে করে আমরা আরো তো বেশি মানে আতঙ্কিত। এই আতঙ্ক নিয়ে কতদিন থাকতে হবে আপনি যদি আমাদের একটু নিশ্চিন্ত করেন এবং আরো পরামর্শ দেন তাহলে আরো উপকৃত হব। সবাই ভালো থাকুন, পৃথিবী এই করোনা মুক্ত হোক, এই শুভ কামনা আমাদের যেন মানে। ধন্যবাদ নির্মল বাবু। আমরা সবাই চাই পৃথিবী করোনা মুক্ত হোক। অ্যাটলিস্ট যে সমস্ত মানুষেরা, আমি এরকম পরিবার জানি যে মা ক্যান্সারে আক্রান্ত, প্রায় শেষ সজ্জায়, বাবা হঠাৎ করে সাইকোলজিক্যালি ডিপ্রেশন এসে একদম তার মাথা কাজ করছে না, মেয়েটি থাকেন বিদেশে অস্ট্রেলিয়াতে, তিনি আসতে পারছেন না। তো এই যে প্যাথেটিক ব্যাপারটা, মানে সে ফোন করছে, টাকা পাঠাচ্ছে, কান্নাকাটি করছে, কিন্তু মেয়ে নিজের সামনে এসে পৌঁছতে পারছে না। সে প্রচুর ওকে বলেছে, বিভিন্ন সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু বাবা মাও চাইছেন, মা হয়তো একদম শেষ সজ্জায়, চাইছেন মেয়েকে কাছে দেখতে, কিন্তু পাচ্ছেন না। তো এটা তো ওমিক্রন, মানে এই ডেল্টা যতদিন এটা প্যান্ডেমিক হবে ততদিন তো এটা শিথিল হবে না। বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে তাদের আন্তর্জাতিক সীমানাকে আটকে রেখেছে। তো আমাদের প্রত্যেকের এটা হচ্ছে ইচ্ছে যে অন্তত করোনা নামটা সরে যাক। তার কারণ আমরা হয়তো ফিজিক্যালি হয়তো ভালো আছি, কিন্তু ফিনান্সিয়ালি সোশ্যালি আমরা কিন্তু কেউ ভালো নেই। কারণ ভারতবর্ষ হয়তো তার মানে বাহ্যিকভাবে দেখা গেছে যে রোগীর মৃত্যুর হার কম বা সব কিছু, কিন্তু ফিনান্সিয়ালি তো আমাদের কোমরটা ভেঙে গেছে একদমই। এই যে লকডাউনে যখন ছিল ওই সময় যে ফিনান্সিয়ালি এখনো পর্যন্ত সেটা ওঠেনি। আর উনি যেটা বললেন, দেখবেন হেডলাইনে দেওয়া আছে করোনা সতর্কতা, করোনা আতঙ্ক নয়। একদম আতঙ্কে থাকলে চলবে না। হ্যাঁ, অনেক ভাইরাস আসছে, এখনো পর্যন্ত অনেক ভাইরাস এসছে। করোনা একটা ভাইরাসের মতো, একটা চিন্তা হচ্ছে তার মিউটেশনটা হচ্ছে বলে আমাদের চিন্তা। এবং উনি যেটা হচ্ছেন দুটো ডোজ পেয়েছিলেন, সেটা দুটো ডোজ পাওয়ার পরে ওনার সেকেন্ড টাইম আর হওয়ার আশঙ্কা আছে নাকি। আমরা তো এইমাত্রই বললাম যে ভ্যাকসিনেশন কিন্তু নিলে যে 10% আমরা বলি না যে আপনি টোটালি প্রোটেক্টেড। সুতরাং আপনাকে সেই একইভাবে আমরা আবার বলছি যে ওই মাস্ক, ওই স্যানিটাইজার আর ওই ডিস্টেন্স মেনটেনটা করতে হয়, তাহলেই কিন্তু আর আপনার সেকেন্ড টাইম হবে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি মাধব মন্ডল বলছি, গোপালনগর, উত্তর 24 পরগনা থেকে। আচ্ছা বলুন। বলছি ম্যাডাম, আমার দীর্ঘদিন মানে 15 হলো আমি একজন মাস্টরজীবী, মাছ ধরে খাই। ঠান্ডা লেগেছে অতিরিক্ত, পুকুর গোড়ায় কফও জমে গেছে। তা আমার তো এই দ্বিতীয় ডোজের সময়ও হয়ে এসছে, কিন্তু এখন কি আমি নিতে পারবো? ঠিক আছে, এই মধ্যে আমরা বললাম যে আপনি ফার্স্ট ডোজটা নিয়েছেন, সেকেন্ড ডোজটা নেওয়ার সময় এখন সর্দি কাশি হয়েছে। সুতরাং সর্দি কাশি ঠান্ডা লাগলে এই সময়টা আমরা বলি ট্যাবলেট করতে, জ্বর সর্দি কাশি থাকলে আপনি ভালো হয়ে নিন, 7 দিন থেকে 15 দিন পরে সেকেন্ড ডোজটা নিয়ে নেবেন। কারণ কি হয়, এই সময়টা একটা ইনফেকশন চলছে তো। আর তার সঙ্গে যদি সেকেন্ড ডোজটা আপনি নিয়ে রাখেন, সেখানটা টু ভাইরাসের, যদি আপনি নিয়ে রাখেন ভ্যাকসিনের সঙ্গে ভাইরাসের একটা অন্য ভাইরাসের একটা ইন্টারাকশান চলে, সেক্ষেত্রে হয়তো আপনি ভ্যাকসিনটা নিলেও তার কার্যকারিতা অনেকটা কমে যায়। তাই না আমরা বলি 15 দিন ওয়েট করুন, এইটা যখন সেরে যাবে তখন আপনি নিন সেকেন্ড ডোজ। আমাদের ওমিক্রন নিয়ে বা ওমাইক্রন নিয়ে কথা হচ্ছিল। যত দিন যাবে এরকম নতুন নতুন নাম আসবে, কিন্তু আপনি বলেছিলেন একটা কথা ডক্টর সাহেব, আপনি বললেন যে মিউটেশনের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা খারাপ দিকটাকে হয়তো ফেস করছি, ভালো দিকটা কি? ভালো দিকটা হচ্ছে এমন একদিন আসবে যে এই আরএনএ ভাইরাস বারবার মিউটেশন করতে 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 এখান থেকে চলে যাবে, সেটাই হচ্ছে ভালো দিক। যে প্যান্ডেমিকটা একসময় একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা WHO সেদিন ডিক্লেয়ার করবে যে গ্লোবালি এই ভাইরাসটা চলে গেছে, এখন প্যান্ডেমিক ফ্রি এরিয়া, মানে আর কোনো ভাইরাসটা নেই। সেই দিনটার জন্য আমরা ওয়েট করছি। যেহেতু আমরা আশা কেন করছি, একটি কারণে এটা আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস অনেকদিন পারসিস্ট করে, আরএনএ ভাইরাস কিন্তু ওই মিউটেশন করে করে আস্তে আস্তে চলে যায়। তাই জন্য আমরা ওয়েট করছি সেই দিনটা। সুতরাং আমরা প্রত্যেকেই আশাবাদী। আমরা আশা করব যে ভারতবর্ষ করোনা মুক্ত হবে। শুধু ভারতবর্ষ কেন, বিশ্ব করোনা মুক্ত। আপনি বলেছেন বিশ্ব করোনা মুক্ত, কারণ বিশ্বের যে কোনো প্রান্তে করোনার রোগী থাকলে পরে ভারতবর্ষে ছড়িয়ে পড়াটা কোনো সময়ের ব্যাপার নয়। তবুও টিকাকরণ যেটা সরকারিভাবে শুরু হয়েছে, এই টিকাকরণ প্রসিডিয়ারের মধ্যে আপনি নিজেকে সামিল করুন। আমরা যদি সচেতন নাগরিক হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারি, দেশ কিন্তু সুরক্ষিত থাকতে পারবে। আমরা সচেতনতার অভাব দেখালে দেশ কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়বে। ডাক্তারবাবুদের উপরে চাপ বাড়বে, কারণ আমরা এটা তো দেখেছি করোনা কালে বা এই করোনা ডেল্টা এই সমস্ত সময়
যে আমরা হয়তো আহাউহুটা করতে পারি, কিন্তু আলটিমেটলি ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আপনাদের কাজটা করতে হয়। কারণ প্রত্যেকটা মানুষেরই প্রিয়জন, পরিবার পরিজন রয়েছেন, প্রত্যেকের নিজস্ব একটা জগৎ রয়েছে, কিন্তু ওনাদের কাছে সবার আগে আপনারা, অর্থাৎ রোগীরা, আমরা, তাদের জন্য ওনারা কিন্তু সব কিছু স্যাক্রিফাইস করে চলে আসেন একদম সকলের সামনে। তো আসুন, আমি যদি মাস্কটা পরে থাকতে পারি, আমি যদি স্যানিটাইজারটা বারবার ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমার এই রোগটা হবে না। কারণ এখনও পর্যন্ত মাস্ক ভেদ করে ওমাইক্রন ঢুকছে বা স্যানিটাইজার হাতে রয়েছে, তারপরেও ওমিক্রন জীবিত আছে, এখনও পর্যন্ত পাওয়া যায় না। পাওয়া যায় না। যদি আমি ঠিকঠাক করে করতে পারি, আপনি সবাই মিলে যদি মাস্কটা ইউজ করতে পারি, স্যানিটাইজার ইউজ করতে পারি, কেন ভাইরাসটা ঢুকবে? আর আমি সচেতন থাকি, আমাদের কোনো মিউটেশন হলে, আমাদের যদি ভাইরাসে অনেক মিউটেশনে আমাদের কোনো এফেক্ট করবে না। সো এই বার্তাটা ইম্পর্টেন্ট সবার কাছেই। সুতরাং মুখে মাস্ক পরবেন, হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং এটা কিন্তু অনেকটা শিথিল হয়েছে যে আপনি বাড়ি ফিরে আসতেন, জামা কাপড় ধুয়ে ফেললেন, এটা অনেকটাই হয়তো শিথিল করে ফেলেছি আমরা, কিন্তু এটাকেও মানে ধরে রাখতে হবে আরও কদিন, যতদিন না পর্যন্ত এই ভাইরাসটা এখান থেকে যায়। তারপরে আমরা যদি দেখি করোনা, ডেল্টা এবং ওমাইক্রন, এখনো পর্যন্ত আমরা 3টে ভাবে পেয়েছি এই আরএনএ ভাইরাসকে, কিন্তু এই 3টে ভাগের মধ্যে সব থেকে মানে ডেঞ্জারাস পেয়েছি কিন্তু ডেল্টাকে, তাই তো? হ্যাঁ, ডেল্টাটাই আমরা খারাপ পেয়েছিলাম। তার অনেক কমপ্লিকেশন, আর আর্লি কমপ্লিকেশনগুলি, স্যাচুরেশন ফল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, লাং নষ্ট হয়ে যাওয়া, এটা সব থেকে আমরা বাজেভাবে পেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত ওমিক্রনের সেরকম কোনো কেস নেই। এটা আমরা বলছি বাজেট থেকে ভারত দিকে এগোচ্ছি, হতে পারে এটাও হয়তো উল্টো দিক থেকে আমরা মানে উপসর্গ কমছে, চাপ কমাচ্ছে মানুষের, বাহ, এটা তো একটা খুব ভালো পজিটিভ। এটাই আমার মনে হচ্ছে, সেটাই যে হয়তো এমনভাবে হচ্ছে আস্তে আস্তে ভেরিয়েন্টটা কমে আস্তে চলে যাবে। বাহ, আমরা প্রত্যেকে আশাবাদী ডক্টর সাহা, ওই দিনটার দিকে তাকিয়ে রয়েছি। তার কারণ ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বহু দেশ পিছিয়ে পড়েছে। আজকে দক্ষিণ আফ্রিকার কথাই ভাবুন, আমরা যেখানে ডেল্টাতে এতটা কাবু হইনি, ওরা কিন্তু ওমাইক্রনে কাবু হয়ে পড়েছে। এটার কারণ একটাই, যে তাদের সচেতনতার অভাব, পরিচ্ছন্নতার অভাব। পরিষ্কার পরিচ্ছন্নতার তো একটা ভ্যালু রয়েছে, তাদের পরিচ্ছন্নতার অভাব, সচেতনতার অভাব, এবং টিকাকরণটা প্রপারলি তাদের হয়নি। আমি তো শুনেছি সরকারি তরফ থেকে যে তাদের কাছে টিকা পাঠানোই হয়নি, মানে তারা টিকা পায়নি, ডিস্ট্রিবিউশনের সময় তারা টিকাটা পায়নি। ভ্যাকসিনেশন করতে হবে। আর এটাও একটা বাস্তব কথা যে পাশ্চাত্য যেখানে মাস্ক ফ্রি অ্যানাউন্স করার পর আবার তাদের মাস্কে কিন্তু ফিরতে হয়েছে। সুতরাং এটা একটা লেসন যে ভারতবর্ষের মানুষেরা মাস্ক অন্তত খুলবেন না আগামী 5টা বছর, তাহলে কিন্তু ভারতবর্ষ থেকে ফুসফুস সংক্রান্ত যে কোনো রোগ ধীরে ধীরে চলে যাবে। কারণ আমাদের ধুলোবালি বেশি, আমাদের এখানে ফুসফুসের রোগের সমস্যা বেশি, যার জন্য আমাদের এখানে ছোটো বাচ্চারও কিন্তু ইনহেলার লাগে। এর কারণ কিন্তু এই আমাদের পলিউশন, এবং এই পলিউশনের দিকে তাকিয়ে দিল্লি কিন্তু এখনও আমাদের চোখ রাঙাচ্ছে পলিউশনে। এটা যেটা কিন্তু 2020-তে প্রায় কমে গিয়েছিল। দিল্লিতে 2020-তে গাড়ি ঘোড়া চলছিল, কুয়াশা পড়লেও মানে এত অস্বচ্ছতা ছিল না, কিন্তু এখন দিল্লি আবার মানে দূষণের জালে একেবারে জড়িয়ে গিয়েছে। এইটা তো আমাদের কাঙ্ক্ষিত নয়। আমাদের যেটা হচ্ছে এখন অবশ্যই পলিউশনটা কমানো, আর হচ্ছে যেগুলি বলা হয়েছে ভ্যাকসিনেশন, এই দুটো করলেই কিন্তু আলটিমেটলি ভাইরাসটা কাটবে, আমাদের এখান থেকে অনেকটাই কমবে, আমাদের ইন্ডিয়াটা অনেকটাই কমবে, তার সঙ্গে সঙ্গে আমরা গ্লোবালি একদিন ভাইরাসটা চলে যাবে। এবারে ধরুন যার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, সার্জারি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি চান্সেস অনেক বেশি আক্রান্ত হওয়ার? কারণ আমি বলি যে আমাদের অনেকেই আছেন যাদের হয়তো স্টেন বসেছে, তারপরেও একটা শ্বাসকষ্ট হচ্ছে। আমারই এক কালিগ, আপনি তাকে খুব ভালো ছিলেন, ভাস্করের কথা বলছি, কিংবা আমার বাবার অগাস্ট মাসে স্টেন বসেছে, কিন্তু তার এখন হাঁটলে একটা শ্বাসকষ্ট হচ্ছে, তো আমরা একটু ভয় পাচ্ছি। তো এটার এই উপসর্গটা কেন বা হচ্ছে? যে কোনো কিছু মেজর কিছু, ধরুন হসপিটাল থেকে বাড়িতে আসার পরে 1 নম্বর হচ্ছে হসপিটালের অ্যাটমসফিয়ার, 2 নম্বর হচ্ছে নিজের তো ইমিউন সিস্টেমটা একটু প্রবলেম থাকে ওই সময়টা। যখন বাড়িতে আসলো, হসপিটাল থেকে বাড়িতে পেশেন্ট আসলো, 15 দিন 1 মাস পর্যন্ত ঠিকঠাক করে রাখতে হবে, মানে কেয়ার নিয়ে থাকতে হবে অবশ্যই। আর তার বডির সমস্ত ওষুধগুলি দেওয়া আছে সেগুলি সব ঠিকঠাক করে খেতে হবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আর তার সঙ্গে যদি কোনো ভিটামিন দেওয়া থাকে বা ইমিউন সিস্টেমকে এনহ্যান্সারের জন্য, সেটাও ঠিকঠাক করে খেতে হবে। তাহলেই কিন্তু এই ইমিউন সিস্টেম যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের দেহে এই ভাইরাসটা বাসা বাঁধবে না। আরেকটা বললেন যে এই সমস্ত ছোটো ছোটো যে প্রসিডিওরগুলি আছে, প্রসিডিওর করার পরেও যদি এরকম মনে হয় যে শ্বাসকষ্ট থেকে যাচ্ছে, একটু কাশি হচ্ছে, তখন কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কাশি, শ্বাসকষ্ট যে কোনো কিছু হাসপাতাল থেকে ফিরে আসার পরে শুধুমাত্র আমাদের এই কোভিড-19 অন্য কোনো কারণেও হতে পারে, সুতরাং ডাক্তারের পরামর্শ সেখানে অবশ্যই মাস্ট। সুতরাং আপনার, এবং এটাও তো একটা ব্যাপার যে আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগ নেওয়ার প্রবণতা এত বেশি বলে হয়তো আমরা এটাকে ইগনোর করে ফেলি।
কারণ একটা সাধারণ জ্বর সর্দি কাশি হলে আমরা কিন্তু সহজে ডাক্তারের কাছে যাই না, আমরা একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে নিচ্ছি, এটা কতটা ক্ষতিকর? দেখুন, ওভার দ্য যেটা ওসিডি আমরা বলি, সেটার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়ে যায়, ক্যালপল এগুলো ঠিক আছে, মানে যেগুলো আমি ক্যালপলের নাম ব্র্যান্ড নাম। আচ্ছা, আমি একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমি জগন্নাথ বাগ বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে রঘুনাথ? হ্যাঁ, জগন্নাথ বাগ। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি আমার দ্বিতীয়টি বইছে, কিন্তু নতুন যে এখন বর্তমান যে একটা ভ্যাকসিন ভাইরাস হয়েছে, ওটার উপসর্গটা আমি জানতে পারছি। ঠিক আছে, বলে দিচ্ছি। যেটা ওমাইক্রনের উপসর্গটা হচ্ছে ডেল্টার থেকে একটু আলাদা। সেটা হচ্ছে এখনও পর্যন্ত যে সমস্ত পেশেন্টের হয়েছে তাদের হচ্ছে গলা ব্যথা, একটু গা হাত পা ব্যথা, আর তার সঙ্গে সঙ্গে উইকনেস, প্রচণ্ড দুর্বলতা, এইগুলি কিন্তু দেখা যাচ্ছে। তাদের মধ্যে কিন্তু বেশি ওই গন্ধ চলে যাওয়া বা জ্বরের প্রবণতা অনেকটা কম। সুতরাং এই তিনটি যদি থাকে, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, উইকনেস যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওমাইক্রনের কথা ভাবি। তারপরে তার আগে একটা আরটিপিসিআর টেস্ট করতে হবে, যদি পজিটিভ আসে সেটা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠিয়ে দিয়ে ওমাইক্রনটাকে কনফার্ম করা হয়। এটাই হচ্ছে প্রসিডিওর। ডেল্টার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি সতর্ক থাকতে হয়েছে, উপসর্গ দেখা গেলেই, মানে এখানে কিন্তু সেটা অতটা ক্ষতিকর হচ্ছে না এখনো পর্যন্ত কোনো ক্ষতিকর লিস্ট নেই। আমার আরেকটা যেটা আপনি আলোচনা করতে করতে আমার ফোনে চলে গেল, ওভার দ্য কাউন্টারে যে ওষুধগুলো প্যারাসিটামল, এগুলো ইন জেনারেল খাওয়া যায়, একটা গ্যাসের ওষুধ ঠিক আছে, কিন্তু তাই বলে যে অনেক সময় দেখা গেছিলো এই কোভিড-19 সময় স্টেরয়েড নিয়ে নিচ্ছে, আগে খেয়ে নিচ্ছে, এইগুলি পেশেন্ট ওষুধ দোকানে কিনে, এইগুলি ভালো না। স্টেরয়েডের যে কতগুলি হার্মফুল বা অ্যাডভার্স এফেক্ট আছে যদি বলতে চাই, অনেক লিস্ট বড় হয়ে যাবে। সুতরাং এখানে সাইটোকাইন স্ট্রমের পিছনে তো স্টেরয়েডের একটা ভূমিকা আছে। দেখুন, অনেক সময় ওই কোভিড-19 পরে ডায়াবেটিসটা ধরা পড়লো, প্রলং ইউজ অফ স্টেরয়েডের জন্য হতে পারে, প্রেশার বেড়ে যাওয়া, সব হচ্ছে স্টেরয়েডের জন্য। সুতরাং আমরা এটা চাই না যে এই সমস্ত ওষুধগুলি কিন্তু ওটিসিতে দেওয়া হোক। সিম্পল একটা ছোটোখাটো জ্বরের সর্দি কাশি, তাও আমরা বলি ডাক্তারবাবু পরামর্শ নিন। যদি মনে হয় না এমন কোনো না যে অনেক দূরে আছে, হয়তো ডাক্তারবাবুর কাছে পাওয়া যাচ্ছে না, এখন তো টেলিমেডিসিনও বেরিয়ে গেছে, শুনে এইভাবে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে। আর যদি না হয় সিম্পল, যদি মনে হয় যে সেলফ লিমিটিং কিছু হচ্ছে, যে জ্বর সর্দি কাশি একদিনে কমে যাবে, সেক্ষেত্রে ঠিক আছে, না হলে ডাক্তার পরামর্শ মাস্ট। আর এই যে সমস্ত লিস্টগুলি ওষুধগুলি বললাম, সেগুলো কিন্তু আপনারা ওটিসি হিসাবে ইউজ করবেন না। মানে আপনার খুসখুসে কাশি হচ্ছে, একটু গাটা ছ্যাকছ্যাক করছে, আপনি একটা ডাক্তারি করে ফেলেন তা নয়, তার জন্য ওনারা পাশ করেছেন, ওনারা আমাদের চিকিৎসা করার জন্য এতটা কষ্ট করে পড়াশুনো করে পাশ করেছেন, ডাক্তারি পেশাতে এসছেন যে আমাকে আপনাকে সুস্থ রাখবেন। কারণ আপনার জ্বর, আপনার সর্দি কাশি আপনাকে কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু যদি ওটা আপনার ওমাইক্রন হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ছড়িয়ে ফেলবেন আরও অনেক মানুষকে। মেবি আপনার পরিবারে ছোট্ট বাচ্চা আছে, কথা বলতে পারে না, তারও কিন্তু ওটা হয়ে যেতে পারে। তাই যখনই এরকম শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, প্রথমে নিজেকে আইসোলেটেড করুন এবং তারপরে ডাক্তারি পরামর্শে আসুন। আইসোলেশনটা ভীষণ জরুরি, তাই তো? অবশ্যই। আমাদের একজন সঙ্গে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় রায় বলছিলাম। হ্যাঁ, বলুন সঞ্জয়। হ্যাঁ, আমি স্যারের কাছে একটু জানতে চাইছিলাম যে একবার কোভিড পজিটিভ হয়ে যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে আবার কি পুনরায় রিইনফেকশন হওয়ার চান্স মানে থাকে? আর যদি সেটা থেকে থাকে তাহলে সেটা কতদিন পরে বা কি হবে? কারণ আমরা মানে সচরাচর শুনে থাকি যে কোভিড একবার হয়ে যাওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার ডিউরেশন মোটামুটি 2-3 মাস থাকে। এটা কি সত্যি? এই ব্যাপারটা আমাকে জানাচ্ছিল। মানে উপসর্গগুলো 2-3 মাস থাকে কিনা, এটা সত্যি কিনা, তাই তো? না না, উপসর্গ না, মানে একবার কোভিড হয়ে ভালো হয়ে গেলে তারপরে আবার রিইনফেকশন হওয়ার সম্ভাবনা, এটা এখনও পর্যন্ত কিন্তু এখনও স্টিল নাও কেউ ঠিকঠাক করে বলতে পারবে না আপনার কদিন। তবুও আমরা মনে করি যে একবার কোভিড হলে মোটামুটি সেটা 4-5-6 মাস পর্যন্ত সেটা ঠিকঠাক থাকতে পারে, কিন্তু কারোর ক্ষেত্রে ভ্যারিয়েশন হতেই পারে। সুতরাং আর যেটা আপনি বললেন একবার হচ্ছে, এমনকি আমরা জানি যে 2বার হয়ে গেছে, কারো 3বার হয়েছে কোভিড-19, সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু ওই প্রথমবারের পরে ভ্যাকসিন নিয়েছিল, সেকেন্ডবার অ্যাটাক হয়েছে, তার 6 মাস থেকে 8 মাস পরে 3বার, নাম্বার থার্ড টাইমে অনেকে হয়েছে। সুতরাং যে আমি বারবার বলছি, একবার হলে যে আরেকবার হবে না সেটা কিন্তু চিন্তা করলে চলবে না। অবশ্যই আমাদের এখনও সেই মাস্কটা পরে যেতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, আর ভ্যাকসিনেশন আপনাকে হেল্প করবে, কিন্তু কখনোই 100% প্রিভেনশন দেবে না। এত সুন্দর করে আজকে আপনি বুঝিয়ে দিলেন ডক্টর সাহা যে ভ্যাকসিনেশনটা জরুরি, কিন্তু 100% প্রিভেনশন নয়, কিন্তু আমাদের ভ্যাকসিনেশনটা নিতে হবে এই চেনটাকে ভাঙার জন্য, করোনার চেন। এই যে দেখুন, আমরা আমাদের ভারতবর্ষে ভ্যাকসিনেশনের সংখ্যাটা বেশি বলে, ভ্যাকসিনেটেড পিপলের সংখ্যা বেশি বলে ওমাইক্রন কিন্তু ছড়াতে পারছে না। যে যদিও এর ছড়ানোর মানে এটা অনেক বেশি, জোরটা অনেক বেশি, খুব দ্রুত ছড়িয়ে যায়, কিন্তু তবুও ছড়াতে পারছে না। এই এত কোটি জনসংখ্যায় আমাদের ভারতবর্ষে কতজন আর আক্রান্ত হয়েছে? সেটাই তো, খুব কম, বিলো 50। এই জন্য আমরা বারবার বলছি যে ভ্যাকসিনেশন স্টিল হ্যাজ গট রোল।
কিন্তু অনেকেই বলছে যে না হয়তো হবে না, কিন্তু আমাদের ভ্যাকসিনেশন নিয়ে যেতেই হবে, একদম। নিতে হবেই মাস্ট। এবার ওমাইক্রন আসুক, যদি আসেও তাও আমাদের ট্যাকেল আমরা করতে পারবো। আমরা চাই যে না আসুক এটা আমাদের এখানে। একদম। আমাদের এই করোনা সতর্কতা অনুষ্ঠানে আজকে শেষ করতে হবে। ডক্টর সাহাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে আগামী দিনে, আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।